এক সুন্দরী স্ত্রী তার স্বামীকে মেরে ফ্রিজে লুকিয়ে রেখে এক অচেনা ছেলের সঙ্গে রুমেই রাত্রি যাপন করে। এরপর সেই সাদাসিধে ছেলেটা যখন এসব জানতে পারে তখন সে তার মাস্টার মাইন্ড কাজে লাগায় সেই সুন্দরী মহিলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো আর কিছু বলবো না, চলুন শুরু করি। গল্পের শুরুতেই আমরা আয়ারল্যান্ডের এক জায়গাকে দেখতে পাই যেখানে প্রকাশ নামের এক ছেলে ঘুরতে এসেছে একটু মজা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তার পায়ে একটি পাথরের মধ্যে আটকে যায় আর সে জলের মধ্যে ফেঁসে যায়। তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, ইয়ানা ইয়ানা। এরপর সিন কাট হয় এবং আমরা চলে যাই অতীতে এক সপ্তাহ আগের সময়ে, যেখানে আমরা দেখি যে প্রকাশ তার অফিসে কাজ করছে। প্রকাশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার জীবনে অনেক ধরনের সমস্যা রয়েছে যা তাকে প্রতিদিন মোকাবিলা করতে হতো। আর এখানেই শেষ নয়, প্রকাশ শুধু অফিসের বস নয়, তার গার্লফ্রেন্ডের চাপেও পড়ে আছে। সে সব সময় তাকে মেসেজ করে বিরক্ত করতে থাকে আর দেখা করার কথা বলে। এইসব ঝামেলার মাঝে একদিন তার একটি ক্যাফেতে দেখা করে। ক্যাফেতে তার গার্লফ্রেন্ড রেগে গিয়ে প্রকাশকে প্রশ্ন করতে থাকে, তুমি আমার মেসেজের জবাব দাও না কেন, তুমি আমাকে ইগনোর করছো কেন? কিন্তু প্রকাশ তখন অনেক টেনশনে ছিল, তাই সে তার গার্লফ্রেন্ডের কথাগুলো ইগনোর করে চলে যায় এবং সেখান থেকে উঠে পড়ে। সেদিনটা কোনোভাবে কাটিয়ে দেয় প্রকাশ। কিন্তু পরের দিন সকালে আবারও তার বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে যায়। সে দেখে যে তার মা তার বোন ধরণীকে মারছে, কারণ ধরণীর একজন ছেলের সঙ্গে সম্পর্ক চলছে যা তার মা একবারেই মেনে নিতে পারছে না। আরো অবাক করার মতো ব্যাপার হলো খুব শীঘ্রই ধরণীর বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার কথা ছিল। এই সমস্যা নিয়ে তার মা ফোন করে তার ভাইকে ডেকে আনে এবং ধরণীকে শাসন করার চেষ্টা করে। এরপর থেকেই তাদের বাড়িতে নানা রকম সমস্যা শুরু হয়। কিন্তু হঠাৎই পরের দিন ধরণীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। এটা থেকে প্রকাশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এই হঠাৎ পরিবর্তনের কারণটা কি। এই প্রশ্নের উত্তর পরের দিনই জানা যায়, যখন পরের দিন ধরণীর কালো চামড়ার প্রেমিক দিনেশ তাদের বাড়িতে আসে এবং ধরণীর হাত চেয়ে বসে, অর্থাৎ সে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তার অভ্যর্থনা করার বদলে ধরণীর বাবা রেগে গিয়ে তাকে মারধর করতে শুরু করে। রাতে প্রকাশ তার বোনকে বোঝানোর চেষ্টা করে, দেখো দিনেশ তোমার জন্য সঠিক ছেলে নয়, কিন্তু ধরণী তার কথা মানতে একদমই রাজি হয় না। সে তার নিজের জেদে আটকে থাকে। এই সময় প্রকাশের মা বাবা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কারণ তাদের বড় মেয়ের ডেলিভারির সময় কাছেই আর তারা চায় সেই সময়টাতে তার সঙ্গে থাকতে। তাই দুজনে বিদেশের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে প্রকাশের জীবনে নেমে আসে নিঃসঙ্গতা, কারণ প্রকাশ আসলে একজন মজাদার স্বাধীন জীবন উপভোগ করা ছেলে। প্রকাশ ঘুরতে ফিরতে আর আনন্দ করতে খুব ভালোবাসে, কিন্তু চাকরি এবং পরিবারের সমস্যার কারণে সে নিজের জীবনটাকে ঠিকমতো উপভোগ করতে পারে না। যাই হোক, একদিন প্রকাশের মা বিদেশ থেকে তাকে ফোন করে আর বলে, তোমার বোনের আত্মীয়দের পরিবারের একজন মারা গেছে, সেই কারণে বিয়ের তারিখ একটু পিছিয়ে দেওয়া হয়েছে। তাই ভালো হবে যদি তুমি সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়াও। প্রকাশও মায়ের কথা মেনে নেয় এবং তাদের বোনের আত্মীয়দের বাড়ি চলে যায়। সেখানে তখন শেষকৃত্যের অনুষ্ঠান চলছে। ঠিক সেই সময় প্রকাশের চোখ পড়ে এক অপূর্ব সুন্দরী মেয়ের ওপর, আর তার নাম হলো এনমা। আর সেই মেয়েটির সৌন্দর্য মাধুর্য দেখে প্রকাশের মন তো একবারে গলে যায়। সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। তারপর সুযোগ বুঝে একসময় প্রকাশ সাহস করে মেয়েটিকে একান্তে ডেকে তার প্রেমের কথা বলতে চায়, কিন্তু মেয়েটি সরাসরি উত্তর না দিয়ে বলে, তুমি কি আমার সব আত্মীয়দের চেনো? এই কথা শুনে প্রকাশ একটু বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে এখনো মেয়েটিকে চেনে না। এটাই তো তাদের প্রথম দেখা। এরপর মেয়েটি তার পরিবারের সব সদস্যদের ফোন নাম্বার চেয়ে নেয় প্রকাশের কাছ থেকে। তখন পাশে চলতে থাকা শেষকৃত্যের অনুষ্ঠানে হঠাৎ একটি দুষ্টু ছেলে মৃতদের কাপড় সরিয়ে দেয়। এরপরে সেখানে থাকা সব লোকজন রেগে গিয়ে ওই ছেলেটিকে বকাঝকা শুরু করে। শুধু তাই নয়, সেই ছেলেটির বাবা বদমাইশি করার জন্য তাকে মারতে থাকে। আর তখন সেই ছোট ছেলেটি চিৎকার করে বলতে থাকে, এনমা এনমা। আর তখন সবাই বুঝতে পারে ওই ছেলেটি আর কারো না, স্বয়ং এনমারই ছেলে, যার নাম জানা। এই দৃশ্য দেখে প্রকাশ জানতে পেরে যায় যে মেয়েটা আসলে বিবাহিত। যাই হোক, শেষকৃত্যের অনুষ্ঠান শেষ হওয়ার পর এনমা তার স্বামী অরুণের সঙ্গে বাসায় ফিরে যায়, কিন্তু ছেলের দুষ্টুমির কারণে অরুণ তখনও খুব রেগেছিল। রাতে যখন সবাই ঘুমোতে যায় তখন এনমার ছেলে তার বাবা মায়ের বেডরুমে গিয়ে তাদের মাঝখানে শুয়ে পড়তে চায়। এনমা তাকে বারবার বুঝিয়ে বললেও ছেলেটি কিছুতেই সেখান থেকে যেতে চায় না। এতে রেগে গিয়ে অরুণ ছেলেকে থাপ্পড় মারে এবং তাকে জোর করে বের করে দিতে চেষ্টা করে। তার উপরে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। নিজের ছেলেকে মার খেতে দেখে এনমার খুব কষ্ট হয় এবং তার মন প্রচন্ড যন্ত্রণায় ভেঙে পড়ে, কিন্তু অরুণ তার নির্যাতন থামায় না। আর এই পরিস্থিতিতে প্রচন্ড রাগের বশে এনমা একটি রড দিয়ে অরুণের মাথায় আঘাত করে বসে। আঘাত এতটাই জোরালো ছিল যে অরুণ সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে যায়। আসলে ছেলেটি খুব দুষ্টু এবং সে সবসময় দুষ্টুমি করত, আর একমাত্র এনমাই তাকে নিয়ন্ত্রণ করতে পারত। এই কিছুক্ষণ পর আতঙ্কিত এম্মা তার অচেতন স্বামীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে আর জ্ঞান ফিরে পায় না, কারণ মাথায় আঘাত এতটাই গুরুতর ছিল যে অরুণ সেই মুহূর্তেই মারা যায়। এই ঘটনায় এনমা মানসিকভাবে ভেঙে পড়ে। তার মাথা তখন কাজ করছিল না। তারপর সে অরুণের মৃতদেহ লুকানোর সিদ্ধান্ত নেয়। সে মলে গিয়ে একটি ল্যামিনেশন পেপার নিয়ে আসে এবং সেটি দিয়ে লাশটি মুড়ে ফ্রিজের ভেতর লুকিয়ে রাখে। তারপর এম্মা তার প্রতিবেশীদের কাছে হায়দ্রাবাদ যাওয়ার মিথ্যা কথা বলে আর নিজের
ছেলে জানাকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। তখন তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। এই অসহায় অবস্থায় সে প্রকাশের সাহায্য নিতে চায়। সে প্রকাশের লোকেশন চেক করে তার বাড়িতে পৌঁছে যায়। প্রকাশ হঠাৎ তাকে দেখে একবারে অবাক হয়ে যায়। তখন এম্মা বলে, আমার শহরের বাইরে এক জরুরি কাজ আছে, তাই আমি চাই তুমি আমার ছেলের একটু খেয়াল রেখো। আর প্রকাশও রাজি হয়ে যায়। এরপর এম্মা বেরিয়ে যায়। কিন্তু তারপরে তার ছেলে জানা আবার দুষ্টুমি শুরু করে দেয়। সে বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে ভাঙচুর করে, বাড়ির অনেক ক্ষতি করে ফেলে এবং প্রকাশ চেষ্টা করতে থাকে জানাকে সামলাতে, কিন্তু সে হিমশিম খায়। এদিকে এম্মা ব্যাংকে গিয়ে অনেক টাকা তুলে নেয় আর বাড়ি ফিরে এসে প্রকাশকে বলে, আমার 70,000 টাকা দরকার, তুমি আমাকে দেবে, যা আমি পরে তোমাকে ফিরিয়ে দেবো। কিন্তু প্রকাশের কাছে এত টাকা নেই, তাই সে তার মায়ের সোনার অলংকারগুলি বন্ধক দিয়ে দেয় এবং এর বদলে সে টাকাও পেয়ে যায়। টাকা পাওয়ার পর প্রকাশ এবং এম্মা রাতের বেলায় দেখা করে। তখন সে এম্মাকে টাকা দিয়ে দেয়। এই দেখে এম্মার মনে প্রকাশের জন্য এক ধরনের অনুভূতি জাগ্রত হয় এবং সে তাকে ধন্যবাদ জানায়। পরে এম্মা প্রকাশের কাছে আরেকটি সাহায্য চায়। সে বলে, টাকা ফেরত দেওয়ার জন্য আমাকে শহরের বাইরে যেতে হবে, আর আমি একা আমার ছেলেকে নিয়ে অতদূর যেতে পারবো না, তাই আমি চাই তুমি আমাদের সঙ্গে আসো, যদি তোমার আপত্তি না থাকে। আর প্রকাশ তো তার প্রেমে পুরোপুরি পাগল হয়ে পড়েছিল। সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় এবং তার সঙ্গে বেরিয়ে পড়ে। তারপর তারা সফর শুরু করে এবং পুরো যাত্রাপথে তারা অনেক জায়গায় থামে, খায়, মজা করে এবং সময়টা উপভোগ করে, যেন তারা একটি সুখী পরিবার ঘুরতে বেরিয়েছে। এমনকি রাতে তারা একটি হোটেলে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে রাতের সময় এম্মা প্রকাশকে ফোন করে এবং তাকে তার রুমে ডাকে। এখানে প্রকাশ মনে করতে থাকে কিছু বিশেষ ঘটবে, হয়তো কিছু বড় হবে। তার মনে লাড্ডু ফুটতে থাকে, কিন্তু আসলে তা কিছুই হয় না। আসলে এম্মা প্রকাশকে জানার সঙ্গে রুমে থাকার জন্য ডেকেছিল, যাতে সে একটু শান্তিতে স্নান করতে পারে। এরপর জানা আবারও প্রকাশকে বিরক্ত করতে শুরু করে। পরের দিন তাদের যাত্রার সময় পুলিশ তাদের চেকিং করে, তবে কোনো সন্দেহ না হওয়ার কারণে তাদের ছেড়ে দেওয়া হয়। গাড়ি চালাতে চালাতে প্রকাশ খুব ক্লান্ত হয়ে পড়ে এবং তার পেট খারাপ হতে থাকে। সে মনে করে এটা আর নিয়ন্ত্রণ করা যাবে না এবং তারপর প্রকাশ ও এম্মা তাদের গাড়ি থামিয়ে একটি বাড়িতে ঢুকে যায়। সেখানে একটি বুড়ো মানুষ ছিল, তার কাছে ওয়াশরুম ব্যবহারের জন্য অনুরোধ করে। বুড়ো মানুষ তাদের অবস্থা বুঝতে পেরে তাদের ভেতরে ঢুকতে দেয়, কিন্তু সেই সময় হঠাৎ সেই বুড়ো মানুষটি নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তখন প্রকাশ ও এম্মা বুড়ো মানুষটিকে হসপিটালে ভর্তি করে। কিছুক্ষণ পর তার স্বাস্থ্যের উন্নতি হলে তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনে। বাড়িতে ফিরে বুড়ো মানুষটি প্রকাশ এবং এম্মাকে ধন্যবাদ জানায় এবং তার পরিবারের সম্পর্কে বলতে শুরু করে। সে বলে, আমার একটি নাতি আছে যা তোমার ছেলের মতনই হবে, তবে আমি কখনো তাকে চোখে দেখিনি, কারণ আমার ছেলে বিদেশে থাকে। এবং সেই সময় জানার ঘুম পাচ্ছিল। সে তার মাকে পাখির গল্প শোনানোর জন্য বলতে থাকে। তখন বুড়ো মানুষটি তাকে নিজের জীবনের একটি স্মরণীয় পাখির গল্প শোনাতে শুরু করে। তিনি বলেন, এই গল্পটা আমার জীবনের। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা একজন চাষি ছিল, তিনি পাখিদের প্রশিক্ষণ দিতেন। আমাদের বাড়িতে 100টিরও বেশি কবুতর ছিল এবং বাবা তাদের ভালোভাবে ট্রেনিং দিত। তবে এদের মধ্যে একটি ছিল বিশেষ কবুতর, যার নাম ছিল যশোদা। যশোদা ছিল দেখতে খুব সুন্দর এবং সে সব কবুতরের মধ্যে সেরা। আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন হঠাৎ আমার বাবা টাকার জন্য যশোদাকে বিক্রি করে দেয়। তিনি তাকে একটি শর্ত দেন। শর্ত ছিল যে যদি যশোদা পুনরায় আমাদের কাছে ফিরে আসে তবে তিনি তার টাকা ফেরত পেয়ে যাবেন। আর কি, যশোদা যাওয়ার পর আমার কিছু ভালো লাগতো না, আমি সবসময় তার কথাই ভাবতাম। এরপর একদিন হঠাৎ যশোদা আমার সামনে চলে আসে। তখন আমি দেখতে পাই তার ডানা কেটে দেওয়া হয়েছে আর সে অনেক দূর থেকে হেঁটে আসার জন্য তার পা দিয়ে রক্ত ঝরছে। তার মানে যশোদা আমাকে অনেক ভালোবাসতো, তাই ডানা না থাকার পরেও সে হেঁটে হেঁটে আমার কাছে এসেছে আর তাকে পেয়ে আমি অনেক খুশি হয়ে যাই। এবার বুড়ো দাদুর এই গল্প শুনে এম্মা এবং জানা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে, তাদের চোখে জল চলে আসে। তার গল্পের পর এম্মা তাকে পরামর্শ দেয়, আপনার ছেলে তো আপনাকে ছেড়ে বিদেশে চলে গেছে, তাই এখন আমরা জীবনকে উপভোগ করার জন্য কিছু সময় নিজের জন্য বের করা উচিত। তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যায় এবং কিছু সময় পর তারা একটা জায়গায় থামে। সেখানে এম্মা একটি নিউজ পেপার দেখে যাতে তার স্বামীর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এটি দেখে সে বুঝতে পারে সে শীঘ্রই ধরা পড়ে যাবে। এরপর গাড়ি চালিয়ে যাওয়ার সময় প্রকাশ এম্মার কাছ থেকে এম্মাকে ধার দেওয়া টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন এম্মা কথা ঘুরিয়ে দিয়ে তাকে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। রাতের বেলা প্রকাশ এবং এম্মা আবার একটি হোটেলে থামে, যেখানে প্রকাশের এম্মার উপর সন্দেহ হয়, কিন্তু প্রকাশ তাকে কিছু বলার আগেই এম্মা প্রকাশকে কাছে টেনে নেয় এবং তাকে মধু খেতে দেয়। এই ঘটনা ঘটার পর প্রকাশ সমস্ত চিন্তা ভাবনা ভুলে যায় এবং সে তার প্রেমে পড়ে যায় আর তার মনে কোনো সন্দেহ থাকে না। তারপর আবার তারা নতুন এক জায়গায় ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। তারা একের পর এক গ্রাম ঘুরে বেড়াতে থাকে, কখনো মন্দিরে, কখনো সমুদ্রে, আবার কখনো গ্রামের মাঝখানে। তাদের এই যাত্রা অনেক আনন্দময় হয়ে ওঠে এবং প্রকাশ বুঝতে পারে যে সে এম্মাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। এভাবে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে কাটাতে নিজেদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলে। এদিকে প্রকাশ এম্মার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছিল, অন্যদিকে এম্মা প্রকাশের ব্যাগে তার কাছে ধার করা টাকা রেখে দেয় এবং তার সন্তানকে শেষ বিদায় জানিয়ে সমুদ্রের দিকে চলে যায়। এটা দেখে বোঝা যায় যে এম্মা তাদেরকে ছেড়ে আত্মহত্যা করতে যাচ্ছে এবং এম্মা শেষ পর্যন্ত সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ভাগ্য ভালো ছিল, সেখানকার মৎস্যজীবীরা তাকে দেখতে পায় এবং তাকে কোনো রকমে উদ্ধার করে
এরপর প্রকাশ তাকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর প্রকাশ তাকে সবকিছু সত্যি বলতে বলে। এম্মা তাকে সব সত্যি বলেও দেয় যে তার স্বামীকে হত্যা করে তাকে মেরে তার লাশ ফ্রিজে লুকিয়ে রেখেছে। এটা শুনে প্রকাশের তো হালাত খারাপ হয়ে যায় এবং সে ভাবতে থাকে, আরে এ তো অনেক বড় বিপদে পড়ে গেছি। কিন্তু সে তার সঙ্গ ত্যাগ করে না। এম্মা এবং প্রকাশ তাদের যাত্রা চালিয়ে যায়। একসময় জলের জন্য গাড়ি থামিয়ে তারা জল ভরতে যায়, কিন্তু যখন প্রকাশ গাড়ির দিকে ফিরে আসছিল তখন হঠাৎ একটি লরি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়। আর গাড়ির ভেতরে ছিল এম্মা। আর তখন এম্মা মারাত্মকভাবে আহত হয়। ট্রাকের ধাক্কায় গাড়ির ডিজেল লিক হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটে, আর যার ফলে এম্মা সেখানেই মারা যায়। এম্মার মৃত্যুতে প্রকাশ অনেক কষ্ট পায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে যায় এবং প্রকাশকে দেখে তাদের সন্দেহ হয়। কিন্তু পুলিশ যখন সেই জায়গায় একটি ছবি খুঁজে পায় যেখানে প্রকাশ উপস্থিত ছিল, তখন বিষয়টি আরো জটিল হয়ে যায়। এরপর পুলিশ প্রকাশকে গ্রেফতার করে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই পথে হঠাৎ করে পুলিশের সামনে আর এক মহিলা অপরাধী পড়ে, যার নাম তানিয়া। তানিয়া নিজের নামে ভুয়ো পাসপোর্ট বানিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এই তথ্য জানার পর পুলিশ তানিয়াকেও গ্রেফতার করে এবং প্রকাশের সঙ্গে এক হাত করে আটকে দেয়। তাদের দুজনকে একটি জিপে বসিয়ে পুলিশ থানায় নিয়ে আসে। থানায় পৌঁছানোর পর তারা দেখতে পায় যে ইতিমধ্যে গ্রামের লোকেরা থানার বাইরে বিক্ষোভ করছে। তখন সেই ভিড়ের সুযোগ নিয়ে তানিয়া প্রকাশকে নিয়ে পালানোর চেষ্টা করে। সেই পালানোর চেষ্টার মাঝে পুলিশের সঙ্গে তারা একটি ছোটখাটো ধস্তাধস্তি হয়ে যায়, কিন্তু এই ছোটাছুটির মধ্যে তারা দুজন খুব সহজে পুলিশকে ফাঁকি দিয়ে গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর তারা তিনজন মিলে একটি হোটেলে গিয়ে পৌঁছায়। সেখানে তানিয়া প্রকাশকে নিজের ব্যাপারে বলে যে তার ঘুরে বেড়ানোর খুব শখ, তাই সে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দুনিয়ায় নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তানিয়ার এই শখের কথা শুনে প্রকাশও নিজের শখ সম্পর্কে জানায়। সে বলে যে আমারও দুনিয়া ঘোরার খুব শখ, কিন্তু সে নিজের অফিস, পরিবার এবং কাজের চাপে খুব বিরক্ত, তাই সে চায় কোনো জায়গায় গিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাতে। প্রকাশের আবেগ ভরা কথা শুনে তানিয়ার মন নরম হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে প্রকাশ এবং জানাকে নিয়ে একটি নতুন জায়গায় ভ্রমণে বের হবে, যাতে তাদের একাকিত্বটা কিছুটা হলেও দূর হয়। এবং এই ভ্রমণের সময় তারা অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং সকালে সূর্যোদয় দেখে আনন্দ উপভোগ করে। তখন তানিয়া প্রকাশকে জীবনের সুখ দুঃখ নিয়ে বোঝাতে থাকে। এরপরে যে মানুষকে ঘুরতে বের হওয়া উচিত। অন্যদিকে পুলিশ ও অরুণ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত একটি ভিডিও খুঁজে পায়, যেটি এম্মা তার মৃত্যুর আগে করেছিল। সেই ভিডিওতে স্পষ্ট বলা হয় যে প্রকাশ নির্দোষ এবং যা কিছু ঘটেছে তা অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। এই ভিডিও দেখে পুলিশ বুঝতে পারে যে প্রকাশ সত্যিই নির্দোষ। এদিকে প্রকাশ তানিয়ার সঙ্গে একটি আদিবাসী গ্রামের মধ্যে আনন্দ করে সময় কাটাতে থাকে। তানিয়ার এই বন্ধুত্বপূর্ণ যত্নশীল আচরণ দেখে প্রকাশের মনে তার প্রতি ভালোবাসা জন্ম নিতে শুরু করে। সে ঠিক করে ফেলে এবার সে তানিয়াকে প্রপোজ করবে। কিন্তু ঠিক পরের দিন সকালে প্রকাশ একটি চিঠি পায়, যা তানিয়া তার জন্য রেখে গিয়েছিল। চিঠিতে তানিয়া লিখেছিল, আমি তো চলেই গেলাম, তুমি নিজের জীবন উপভোগ করো। এই কথাগুলি পরে প্রথমে প্রকাশ কিছুটা ভেঙে পড়লেও তারপর সে নিজের জীবনে ভ্রমণকে এক গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলে। সে সিদ্ধান্ত নেয় তানিয়া স্বপ্ন পূরণ করবে এবং ছোট্ট দুষ্টু জানাকে সঙ্গে নিয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। এরপর একদিন প্রকাশ জানাকে নিয়ে পৌঁছায় এক আয়ারল্যান্ডে। সেখানে তারা বোটিং করতে করতে আনন্দে মেতে ওঠে, কিন্তু হঠাৎ করে তাদের বোট উল্টে যায়। জানা কোনোভাবে বেঁচে গিয়ে তীরে ফিরে আসে, কিন্তু প্রকাশ একটি বিশাল ঝর্ণার জলে পড়ে যায়। প্রকাশ জলে পড়ে গিয়ে একটি পাথরের ফাঁকে আটকে যায় এবং সেখান থেকে বেরোতে না পেরে জোরে জোরে জানাকে ডাকতে থাকে। এই দৃশ্য দেখে নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে যে এই দৃশ্যটি সিনেমার প্রথম দৃশ্যটি। অন্যদিকে আমরা দেখি ছোট্ট জানাকে, সে গোটা জঙ্গলে ছুটে বেড়াচ্ছে, চিৎকার করে বলছে প্রকাশ আঙ্কেল, প্রকাশ আঙ্কেল, এবং তাকে খুঁজে চলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রকাশ চারিদিকে তাকেও কাউকে দেখতে পায় না। সে একবারে একা হয়ে যায়। এরপর সে প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আশায় নিজের পরিবার থেকে শুরু করে নিজের প্রেমিকা পর্যন্ত সবাইকে ফোন করে, বাট কেউ তার কথায় বিশ্বাস করে না। এরপর জলের স্তর বাড়তে থাকে। এক পর্যায়ে সে পাথরের ফাঁকে আটকে পড়ে, পুরোপুরি ডুবে যায়। সেই চরম মুহূর্তে প্রকাশের এম্মার বলা সব কথা মনে পড়তে থাকে। এরপর হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে। সে তার পায়ে আটকে থাকা পাথরটি সরিয়ে নিজেকে মুক্ত করে এবং জলের নিচ থেকে উপরে উঠে আসে। তারপর সে ছোট্ট দুষ্টু জানাকে খুঁজতে শুরু করে, কারণ এখন সে ওকে খুব মিস করছে। অন্যদিকে জানাও জঙ্গলের এদিক ওদিক দৌড়ে প্রকাশ আঙ্কেলকে খুঁজছে। শেষ পর্যন্ত তাদের দেখা হয়। জানাকে দেখে প্রকাশ খুব খুশি হয় এবং ওর চোখে আনন্দের জল এসে যায়। এরপর তারা দুজনে একসঙ্গে ভারতে ফিরে আসে। তারপর ভারতে ফিরে প্রকাশ সেই পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে, যে তাকে নির্দোষ প্রমাণ করার প্রতিশ্রুতি দেয়। তারপর প্রকাশ সেই বয়স্ক লোকটিকে কল করে, যে তখন ব্যাংককে মেয়েদের হাত থেকে মেসেজ নিচ্ছিল। প্রকাশ তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য অনুরোধ করে। সেই বুড়ো লোকটিও সাহায্যের জন্য রাজি হয়, কারণ সে ঠিক করেছিল বুড়ো বয়সে সে নিজের যৌবন উপভোগ করবে, আর এখন এই বয়সে কারোর কাজে লাগা পড়াটাও তার জীবনের অংশ। যাক, এরপর প্রকাশ যখন নিজের বাড়ি ফিরে আসে, সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে আজ থেকে জানাকে নিজের পরিবারের অংশ হিসেবে মেনে নেবে এবং তার যত্ন নেবে। এরপর থেকে প্রকাশের জীবনে এক নতুন সুখ নেমে আসে। সে যা কাজ করে সেই কাজেই আনন্দ পায়, কিন্তু সেই সঙ্গে তার মনে তানিয়া এবং এম্মার সঙ্গে কাটানো সেই সব মুহূর্ত মনে পড়তে থাকে। এইভাবে ট্রাভেল এবং ঘুরে বেড়ানো ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে ওঠে। প্রকাশ নিজের বাড়িতে একটি বিশাল ম্যাপ লাগিয়ে রাখে। সেই ম্যাপের সাহায্যে সে ঠিক করে প্রতি বছর অন্তত 30 দিন সে কোথাও না কোথাও ঘুরতে যাবে। আসলে তানিয়া এবং এম্মা তার জীবনে আসার পর তার জীবনে অনেক কিছু বদলে গেছে। তাদের কাছ থেকে সে অনেক কিছু শিখেছে। আসলে প্রকাশ কখনো তার নিজের জীবনকে মন খুলে উপভোগই করেনি, কিন্তু তানিয়া এবং এম্মা তার জীবনে আসার পর সে বুঝতে পেরেছে জীবনে কেবল দায়িত্বে আটকে থাকলে চলবে না, জীবনকে উপলব্ধি করারও দরকার। আর এই সুন্দর আবেগময় মুহূর্তের সঙ্গে সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্প তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।